শাড়ি খুলে স্বাদ মেটেনি, এবার কি বাকিগুলোও খুলতে এসেছেন? কথাটা শুনে রাজ্য অগ্নি দৃষ্টিতে তাকায় নিশুর দিকে। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সেই ফুলকি নিশুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ধেয়ে আসছে তার দিকে। কিন্তু নিশু একটুও ঘাবড়ে যায়নি। তার ইচ্ছে করছে আরো কয়েকটা কঠিন কথা শুনিয়ে দিতে রাজ্যকে। আর শোনাবেই না কেন? নিশু প্রায় 2 ঘন্টা সময় ব্যয় করে কত সুন্দরভাবেই না শাড়িটা পরেছিল। সে রুম থেকে বের হতে না হতেই রাজ্য কোথা থেকে ধুম করে এসে নিশুর শাড়ির কচিতে হ্যাসকা টান দেয়। ব্যাস, তাতেই হলো। হরহর করে শাড়ির কচিগুলো ফুলরে গড়াগড়ি খেতে শুরু করলো। রাগে দুঃখে নিশুর চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করে দেয়। অনুষ্ঠানের আমেজে বাড়ি ভর্তি মেহমান, কেউ দেখলে কি কেলেঙ্কারি না হবে। নিশু কুচুগুলো কোনো রকম পেঁচিয়ে নিয়ে রুমে চলে যায়। কাঁদতে কাঁদতে শাড়ি ঠিক করার সময় দরজা খোলার শব্দে সে পেছনে তাকিয়ে দেখে রাজ্য আবার চলে এসেছে তার পিছু পিছু। তাই রাগের মাথায় বলে ফেলে কথাটা। তাতে তার বিন্দুমাত্র অনুতাপ হচ্ছে না, হবেও না। কেন হবে? হবে না, হওয়ার কোনো কারণ নেই তো। প্রায় 9 মাস হতে চলো রাজ্য পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। এই 9 মাসে নিশু যতবার বাড়িটাতে এসেছে ততবারই রাজ্যের এই মিসবিহেভের শিকার হচ্ছে। কিছুদিন আগেই নিশু এসেছিল। সেদিন বিকেলে রাস্তায় হাঁটতে যায়। শীতের আগের বিকেলগুলো খুব ভালো লাগে তার। তখন আকাশে লালচে আবার সূর্যটা তাকে বিমোহিত করে। রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে সে প্রকৃতিটা অনুভব করছিল। তখনই রাজ্য বাইক নিয়ে এসে তার গলায় ঝুলে থাকা ওড়নাটা ছিনিয়ে নেয়। মাথায় হেলমেট না পরে তার ওড়না পেঁচিয়ে বেঁধে নেয়। এরপর নিশুর দিকে তাকিয়ে বলে, ওড়না তো গলায় ঝুলে আছে, তার চেয়ে বরং আমার মাথায় থাক। বলে সে হনহন করে চলে যায়। কত বড় বেয়াদব ছেলে, রাস্তাঘাটে চুরি ডাকাতি করে। যে সে চোর না, ওড়না চোর। তখন নিশুর ইচ্ছে করছিল ওড়না তার মাথায় না দিয়ে গলায় পেঁচিয়ে দিতে, মেরে ভূত বানিয়ে ফেলতে ইচ্ছে হয়েছিল। কিন্তু ভূত বানালে তারই ক্ষতি হতো। ছেলেটা যা ভয়ঙ্কর, দেখা যেত ভূত হয়েই নিশুর ঘাড়ে বসে যেত। শুধু এই বাড়িতেই না, নিশুর ভার্সিটিতে পর্যন্ত হামলা করে। এই তো মাসখানেক আগের ঘটনা। নিশু বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই রাজ্যের উদয় হয়। সে হুট করে এসে নিশুর হাত ধরে টানা হেঁচড়া করে তাকে উঠিয়ে নিয়ে যায়। সিঁড়ি ঘরের দেওয়ালে তাকে চেপে ধরে বলে, ভার্সিটিতে কি ফ্যাশন শো করতে আসা, নাকি ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করতে আসা, কোনটা? তখন নিশু একটা কথাও বলতে পারেনি, শুধু অঝরে তার চোখ থেকে অশ্রু ঝরেছে। আর রাজ্য তার ঠোঁটের লিপস্টিক বুড়ো আঙ্গুল দিয়ে সেদ্রে দিয়েছে, তার চোখের কাজল চড়িয়ে দিয়েছে, চুল এলোমেলো করে দিয়ে এসেছে। শুধু চুল না, তাকেও লন্ড ভন্ড করে দিয়ে এসেছে। সেদিন নিশু একটা ক্লাসও করতে পারেনি। শুধু সেদিন না, সেদিনের পর প্রায় 15 দিনের মতো সে ভার্সিটিতে যায়নি। 15 দিন পর গিয়ে শুনে রাজ্য তার বন্ধুদের হুমকি ধামকি দিয়ে এসেছে যেন নিশুর আশেপাশে তাদের না দেখে। এরপর থেকে শুধু বন্ধুগুলোই না, বান্ধবীগুলোও তার সাথে মিশতে চায় না, যে কোনোভাবেই তাকে এড়িয়ে চলে। এখন আর তার ভার্সিটি যেতেও ইচ্ছে করে না। এই বাড়িতে আসতো না, শুধুমাত্র নিশুর মায়ের জন্য এসেছে। রাজ্যের মায়ের বন্ধু নিশুর মা, তাদের বন্ধুত্বকে সম্মান করে বলেই সে এসেছে। তাই বলে সে এ ধরনের ব্যবহার কেন পাবে? নিশুর ইচ্ছে হচ্ছে পৃথিবীর সমস্ত জঘন্য ভাষায় রাজ্যকে অপমান করতে। কিন্তু যে কথা বলেছে তার জন্য সে ফেঁসে গেছে। রাজ্য সত্যি সত্যি নিশুর সামনে এসে তার শাড়ির আঁচলে টান দিতে যায়। রাজ্যের টানা হেঁচড়াতে শাড়ি না খুললেও শাড়িতে থাকা পিন খুলে গিয়ে নিশুর শরীর ক্ষত বিক্ষত করেছে। চুলের খোপা খুলে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে তার চুল। শুধু তাই না, হাতের রেশমি কাছের চুড়িগুলো ভেঙে গেছে। ভোরের শিশিরের মতো সেই হাত থেকে টুপটুপ করে রক্ত ঝরছে। চুরির আঘাতে যে কেটে গেছে হাতটাও। টুপটাপ করে শুধু রক্তই ঝরছে না, সাথে চোখের পানিও বাঁধ ভেঙে গড়িয়ে পড়ছে গালে, গাল বেয়ে বুকে। রাজ্য শাড়ি ছেড়ে দিয়ে নিশুর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যায় রুম থেকে। আর নিশু সেখানেই বসে পড়ে কাঁদতে কাঁদতে। নিশু খুব কাঁদতে ইচ্ছে করছে। ছেলেটা এমন কেন? কেনই বা তার সাথে এমন করে? কি দোষ করেছে নিশু? নিশুর কান্নার বেগ বেড়ে চলেছে। অসাড় হয়ে যাচ্ছে তার শরীর। কাটা জায়গাগুলোতে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তবুও ইচ্ছে করছে না উঠে গিয়ে অয়েলমেন্ট লাগাতে। নিশু ফ্লোরে হাত পা ছড়িয়ে অঝরে কাঁদছে শুধু।
কেউ যে হবু বউয়ের সাথে তার বয়ফ্রেন্ডকে দেখে তার প্রশংসা করতে পারে তার রাজ্যকে না দেখলে জানতে পারতো না নিশু। শেষমেশ রাজ্যের সাথে নিশুর পরিণয় ঠিক হলো। সেদিন নিশু তাদের বাড়ি থেকে এক প্রকার পালিয়ে চলে আসে। তারপর থেকে রাজ্যের বাড়ির কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি সে। কয়েকদিন বেশ ভালোভাবেই কেটে গেল। কিছুদিন পরই হঠাৎ রাজ্যদের বাড়ি থেকে নিশুর বাড়িতে প্রস্তাব আসে। নিশুর বাবা মা হাসি খুশি মুখে সব মেনে নেন। তারা যেন এর জন্য অপেক্ষা করছিলেন। তাছাড়া রাজ্যকে প্রত্যাখ্যান করার কোনো কারণে নেই। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় সাহায্য করছে। তার বাবার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, ঢাকে নিজস্ব বাড়ি গাড়ি সবই আছে। বলতে গেলে জমিদারের ছেলে। আর চেহারা, সেটা তো তার ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। কত মেয়ের প্রেমে আবেদন, যে কেউ দেখলেই ধপাস করে তার প্রেমে পড়ে যাবে। যদি তার আচরণ না জানে, নিশু আচরণটা জানে বলেই হয়তো এখনো প্রেমে পড়েনি। তাছাড়া বাবার মুখের ওপর কথা বলার মতো দুঃসাহস নিশু নেই। কিন্তু রাজ্যকে বিয়ে করে তার সাথে সংসার করার ক্ষমতাও তার নেই। তাই রাজ্যকে জরুরি কথা বলার নাম করে একটা রেস্টুরেন্টে ডাকে। আধা ঘন্টা অপেক্ষা করার পর রাজ্য আসে। চেয়ার টেনে বসতে বসতে বলল, তোমার কাছে 10 মিনিট সময় আছে, যা কথা বলার এর মধ্যেই বলতে হবে। রাজ্য হাতের কালো ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার বলল, তোমার সময় শুরু হচ্ছে, নাও স্টার্ট করো। নিশু হতভম্ব হয়ে রাজ্যের দিকে তাকিয়ে আছে। ছেলেটার এতটা পরিবর্তন হলো কি করে? যে ছেলে কথা বলার জন্য বা শুধু দেখার জন্য মাঝরাতে বাড়িতে চোরের মতো ঢুকে পড়ে, সে আজ বলছে 10 মিনিট সময় কথা বলার জন্য। নিশুকে চুপ থাকতে দেখে রাজ্য কপাল কুঁচকে বলল, তোমার সময় কিন্তু চলে যাচ্ছে, পরে আফসোস করবে না যেন। আর তোমার মুখের হা বন্ধ করো, মনে হচ্ছে আমাকে গিলে ফেলবে এক্ষুনি। নিশু দ্রুত মুখ বন্ধ করে। সে আজ শুধু অবাকই হচ্ছে। ছেলেটিকে আজ তাকে অবাক করার জন্যই এসেছে। নিশু টেবিলে থাকা কফির মগের দিকে তাকিয়ে বলল, আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রাজ্য খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। কেন, কারণটা জানতে পারি? আমার বয়ফ্রেন্ড আছে। রাজ্য নিশুর পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকায়। ছেলেটা মুখ কাচুমাচু করে বসে আছে। তারপর মুখ কুচকে বলে, ও নাকি? হুম। কি নাম? আবির। বাহ, সুন্দর নাম। নিশু কথাগুলো বলার সময় মনে মনে ভয় পাচ্ছিল। না জানি রাজ্য কি তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলে। কিন্তু তার মাঝে কোনো ভাবান্তর নেই, বরং সে ছেলেটির নামের প্রশংসা করলো। তাকে আবারও অবাক করে দিয়ে রাজ্য বলল, তোমার কি কথা বলা শেষ? নিশু মাথা নাড়ায়, যার অর্থ শেষ। তখন রাজ্য তার পকেট থেকে পার্স বের করে সেখান থেকে কিছু টাকা নিয়ে নিশুর হাতে গুজে দিয়ে বলে, সম্বন্ধের পর প্রথম দেখা, আর প্রথম দেখায় নাকি কনেকে টাকা দিতে হয়। বিয়ে হোক বা না হোক টাকা দিতে হবে না? নাও তোমার টাকা। কথাটা বলে রাজ্য টেবিল থেকে তার ফোন হাতে নিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে। রাজ্য আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। নিশু রাগী দৃষ্টিতে তার চলে যাওয়া দেখে। সে বুঝতে পারল না রাজ্য তাকে অপমান করলো কিনা। সেও তার হ্যান্ড ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালে আবির বলে ওঠে, বিলটা দিয়ে যাও নিশু, রাজ্য কিন্তু তোমাকে বলেছিল দিয়ে যাওয়ার জন্য। আর আমি আবির কথাটা শেষ করতে পারেনি। তার আগেই নিশু তার ব্যাগটা টেবিলে ছুঁড়ে ফেলে হনহন করে চলে যায়। 2 ঘন্টা হতে চলো নিশু ওয়াশরুমে বসে আছে। সে আজ কিছুতেই বের হবে না। না না না, নিশুর বের না হওয়ার কারণ রাজ্য। সে রাজ্যের গলা শুনেই ওয়াশরুমে ঢুকে গেছে। কান পেতে সে রাজ্যের এ বাড়িতে আসার কারণটাও জেনে নিয়েছে। রাজ্য এখানে এসেছে নিশুকে নিয়ে যাওয়ার জন্য, তার এক বন্ধুর পার্টিতে। কিন্তু পৃথিবী উল্টে গেল, নিশু তার সাথে যাবে না। দরকার হলে সে এখানেই সারাদিন কাটিয়ে দেবে। রাজ্যের হাত থেকে বাঁচার জন্য শুধু সারাদিনই না, সারা জীবনই এখানে থাকতে পারবে। খিদে পেলে পানি খাবে, হাওয়া খাবে। অনেক বছর কেটে গেলে তার রূপাঞ্জলের মতো লম্বা চুল হবে। তারপর ঘোড়ায় চড়ে তার রাজকুমার আসবে। সে তার লম্বা চুলের গুচ্ছ দিয়ে রাজকুমারটাকে নিয়ে আসবে। তখন রাজকুমার তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাবে নিজের রাজ্যে। ভাবতেই নিশুর সারা শরীরে শিহরণ বয়ে গেল। কিন্তু অপেক্ষা করার মতো মহৎ কাজ করার ধৈর্য সবার থাকে না।
নিশুরও নেই। সে ভাবলো রাজ্য হয়তো এতক্ষণে চলে গেছে, তাই সে শরীরে টাওয়াল জড়িয়ে বের হয় ওয়াশরুম থেকে। আর বেরিয়ে যা দেখে তাতে তার চোখ ছানা বড়া। মনে হচ্ছে এখনই তার চোখ টুপ করে বেরিয়ে মার্বেলের মতো চলে যাবে রাজ্যের পায়ের কাছে। রাজ্য নিশুর বেডে বসে ফোন টিপছে। নিশু নিজের অবস্থা খেয়াল হতেই চিল্লাতে থাকে। রাজ্য দ্রুত ফোন রেখে নিশুর কাছে আসে। নিশুর মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে চুপ। আমি তেলাপোকা না, সাধারণ মানুষ। ভ্যা করে চিৎকার করে আঙ্কেল আন্টিকে শোনাচ্ছ? নিশু কথা বলছে ঠিকই, তবে তার মুখ থেকে শুধু গঙ্গানির আওয়াজ হচ্ছে। তার কারণটাও পরিষ্কার। রাজ্য তার মুখ খানিকটা জোরে চেপে ধরেছে। বুঝতে সময় লাগলেও রাজ্য ব্যাপারটা বুঝতে পেরে হাত ছেড়ে দেয়। নিশু দুই হাত দিয়ে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করে। রাগী সুরে রাজ্যকে বলল, আপনার সাহস হয় কি করে এই ঘরে আসার? বেরিয়ে যান এক্ষুনি। তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর তাছাড়া একটা সময়ের পর ঘরটা আমার হবে। আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে যাব? তুমি যেভাবে ভেবেছিলে ওয়াশরুমে বসে থাকলে আমি চলে যাব। দেখুন আপনি প্লিজ যান এখান থেকে, আমি ড্রেস চেঞ্জ করব। রাজ্য আবার গিয়ে বেডে বসে পড়ে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। তো করো। নিশু চোখ কপালে তুলে বলল, করো মানে কি? আপনার মতো বাজে লোকের সামনে আমি ড্রেস চেঞ্জ করব ভাবলেন কি করে? আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না, আপনাকে বিয়েও করছি না। রাজ্য দাঁড়িয়ে নিশুর দিকে অনিমেষ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, যাবে না? নিশু ঢোক গিলে হালকা মাথা নাড়ায়। রাজ্য মুচকি হেসে নিশুর দিকে এগিয়ে আসলে নিশু দুই পা পিছিয়ে যায়। বিপদ সবার সামনে থাকলেও নিশুর বিপদ পেছনে। দেওয়ালে যে তার পিঠ ঠেকে গেছে। সে সাইডে সরে যেতে চাইলে রাজ্য তার কাঁধ বরাবর দেওয়ালে হাত ঠেকায়। নিশু করুণ দৃষ্টিতে তাকায় রাজ্যের দিকে। রাজ্য মুচকি হেসে বলে, যাবে না আমার সাথে? নিশু কাঁদো কাঁদো সুরে বলল, যাব। গুড। 10 মিনিট সময় দিচ্ছি রেডি হওয়ার জন্য। রাজ্য বাইরে গিয়ে অপেক্ষা করছে। নিশু বকতে বকতে রাজ্যের গোষ্ঠী উদ্ধার করছে আর রেডি হচ্ছে। সে সুযোগ পেলে রাজ্যের চুল ছিঁড়ে আকাশে উড়াতো। নিশু সাদা টপস আর জেঙ্গিস পরে বাইরে যায়। রাজ্য তাকে দেখে বিরক্তিকর শব্দ করে তার হাত ধরে টানতে টানতে আবার রুমে নিয়ে আসে। তারপর আলমারি খুলে একটার পর একটা কাপড় বের করতে থাকে। সব কাপড় বের করা শেষ হলে খুঁজে খুঁজে একটা সাদার গোলাপি মিশ্রণের সালোয়ার স্যুট দিয়ে চেঞ্জ করতে বলে। নিশু ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি আপনার কথা মতো চলবো নাকি? পারবো না এখন আবার চেঞ্জ করতে। ঠিক আছে, করতে হবে না। রাজ্য ড্রেসটা তুলে নেয়। তারপর নিশুর সামনে এসে বলে, যেহেতু তুমি করবে না তো আমি করিয়ে দেই চেঞ্জ। রাজ্য কথাটা বলে নিশুর দিকে হাত বাড়াতেই নিশু লাফিয়ে দূরে সরে যায়। রাজ্য মুখ কুচকে বলে, কি হলো? নিশু আমতা আমতা করে বলল, আল্লাহ আমাকে ড্রেস চেঞ্জ করার জন্য দুটো হাত দিয়েছেন। আপনি কেন কষ্ট করে চেঞ্জ করিয়ে দিবেন? আমায় দিন, আমি পারবো। শিওর? নাকি বাংলা সিরিয়ালের ভিলেনদের মতো নতুন ফন্দি আঁকবে? নিশু মুখ ছোট করে মাথা দোলায়। রাজ্য ড্রেসটা হাতে নিয়ে বেরিয়ে যায়। নিশুর ঘুম ভেঙে গেছে সেই কখন, কিন্তু কিছুতেই চোখ খুলতে পারছে না। মাথাটা ভীষণ ভারী লাগছে। দুই হাত দিয়ে মাথা চেপে ধরে উঠে বসে বিছানায় মনে করার চেষ্টা করে কি হয়েছে তার সাথে। রাজ্য তাকে নিয়ে যেতে এলে সে গাড়িতে রাজ্যের পাশে বসে। রাজ্যকে অনেক জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে তারা, কিন্তু রাজ্য মুখ খোলেনি। শেষ পর্যন্ত নিশু বলে, আপনি বলবেন কোথায় নিয়ে যাচ্ছেন আমায়, নাকি আমি গাড়ি থেকে লাফ দিব? গাড়ি লক করা, আর যাচ্ছি জাহান্নামে। এতক্ষণ রাগ হলেও জাহান্নামের কথা শুনে নিশুর মনটা আনন্দে নেচে উঠল, কারণ সে অসাধারণ একটা প্ল্যান করে ফেলেছে। নিয়ে যাক জাহান্নামে, সে যাবে, নিশ্চয় যাবে। আর গিয়ে রাজ্যকে টুস করে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে ভো করে দৌড় দিবে। ভাবতে ভাবতেই নিশু গাড়িতে ঘুমিয়ে পড়ে। যখন চোখ মেলে দেখে তখন রাজ্য তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তাকে চোখ খুলতে দেখে মুচকি হাসে। তারপর নিশুকে নিয়ে যায় তাদের পার্টির জায়গায়। পার্টিতে রাজ্যের অনেক বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। বেশ কিছু মেয়ে বন্ধু ছিল, দেখতে স্মার্ট আর সুন্দর হলেও তার কাছে মনে হয়েছে বেহেয়া। তা না হলে হবু বউয়ের সামনে কি করে তার বরকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে পারে?
কি বেহায়া মেয়েগুলো। তখন নিশুর ইচ্ছে করছিল কষে কয়েকটা থাপ্পড় দিয়ে আসতে, কিন্তু দিতে পারেনি বলে তার খুব কষ্ট হচ্ছে। পার্টির এক পর্যায়ে নাচ গানের আয়োজন করা হয়েছে। রাজ্য নিশুর হাত ধরে বলে, গাড়িতে তো বলেছিল লাফ দেওয়ার কথা, এখন দেখি কেমন লাফালাফি করতে পারো। নিশু রাজ্যের হাত হ্যাসকা টানে সরিয়ে নেয়। রাজ্য পড়তে পড়তে উঠে দেয়, অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকে নিশুর দিকে। নিশু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনার সাথে নাচবো এটা ভাবলেন কি করে? যান গিয়ে তাদের সাথে নাচেন যারা আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছিল। রাজ্য ভুরু কুচকে তাকে নিশুর দিকে, তারপর মুচকি হেসে চলে যায়। অন্য একটা মেয়েকে নিয়ে নাচতে শুরু করে দেয়। নিশুর তখন ইচ্ছে করছিল দুজনকে গরম তেলে ভাজা করে মশলা দিয়ে খেয়ে ফেলতে। মেয়েটাকে খাওয়া যেতে পারলেও রাজ্যকে সে খেতে পারবে না। ছেলেটা যা ভয়ঙ্কর, দেখা যাবে। পেটের ভিতর গিয়ে নিশুর কিডনি খেতে শুরু করলো। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর নিশুর ছাদে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে তার। ছেলেটা যখন তার খেয়াল রাখতে পারবে না তখন নিয়ে আসলো কেন? আনমনে এসব ভাবার সময় হঠাৎ কারোর ডাকে চমকে ওঠে নিশু। পেছনে তাকিয়ে দেখে রাজ্যের একটা বন্ধু। ছেলেটা কাছে এসে বলল, আমার নামটা কি মনে আছে ভাবি? নিশু মুখটা ছোট করে মাথা নাড়ায়, যার অর্থ নেই। ছেলেটা মুখে বিশাল বড় হাসি টেনে বলল, আমি নীরব, আর আপনি? নিশু, দেখছেন কি মিল? নীরবের কথা শুনে নিশু না হেসে পারল না। নিশুর হাসির শব্দের পাশাপাশি নীরব একটা থাপ্পড়ের শব্দ শুনে তাকিয়ে দেখে নিশু গালে হাত দিয়ে রাজ্যের দিকে তাকিয়ে আছে। রাজ্য নিশুর দিকে অগ্নি মূর্তির মতো তাকায়। তার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় এখান থেকে। নীরব হতবাক হয়ে শুধু তাদের চলে যাওয়া দেখে। রাজ্য নিশুকে টানতে টানতে একটা রুমে নিয়ে যায়। দরজা লাগিয়ে নিশুর এক হাত পিঠের সাথে পেঁচিয়ে ধরে। নিশুর গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কই, কখনো তো দেখিনি আমার সাথে হেসে হেসে কথা বলতে। অন্যদের সাথে পেট ফেটে হাসি আসে, আমার বেলায় লবডঙ্গা। নিশু রাজ্যকে জোরে ধাক্কা দিয়ে বলল, আপনি একটা বাজে 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 লোক। বাজে লোকের সাথে আমি হেসে কথা বলতে পারি না। রাজ্যকে নিশুকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে চলে যায়। নিশুর কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। এত জোরে কেউ মারে? নিশ্চয়ই আজ জ্বর চলে আসবে নিশুর। ছোটবেলায় যাদের থু দিয়ে দৌড় দিত তাও কখনো এত জোরে মারতো না তাকে। নিশু কাদো কাদো চেহারা বানিয়ে বাইরে গিয়ে দেখে রাজ্য ফের মেয়েগুলোর সাথে নাচছে। শুধু একটা মেয়ে না, মেয়েদের একটা গ্রুপের সাথে। নিশু দাঁত কটমট করে তাকাই তাদের দিকে। এতক্ষণ নিশুর সাথে কি বাজে ব্যবহার করে এখন তাদিন তাদিন করে নাচছে। নিশুর আগে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে গ্লাসটা খালি করে দেয়। তার আশেপাশে লোকজন সহ সব কিছু ভুলেও সে আরো কয়েক গ্লাস ওয়াইন শেষ করে দেয়। চোখ খুলে তাকাতে বড্ড কষ্ট হচ্ছে তার, তাকাতেই পারছে না। অসাড় হয়ে আসছে শরীর, দাঁড়াতেও কষ্ট হচ্ছে, পা দুটো ভেঙে পড়ছে। তখনই ধপাস করে কানে একটা শব্দ যায়। ব্যাস, আর কিছুই মনে নেই তার। এখন চোখ মেলে দেখে সে তার নিজের বিছানার মতো একটা বিছানায়। ভালো করে তাকিয়ে দেখে রুমটাও নিজের রুমের মতো। মাথাটা ঝিমঝিম করছে তার, ভো ভো করে ঘুরছে আশপাশটা। নিশুর মাথা ঝিমঝিম করছে তো করছেই, কিছুতেই চোখ খুলে তাকাতে পারছে না সে। মেসেজের টুংটাং শব্দে চোখ খুলে ফোন হাতে নেয়। মেসেজ অপশনে গিয়ে দেখে রাজ্যের মেসেজ। নিশু মেসেজ ওপেন করে। মেসেজটা দেখে নিশুর হাত থেকে ধপ করে ফোনটা পড়ে যায় ফ্লোরে। মাই গড, কি ভয়ঙ্কর কথা! নিশুর পেটের বাম পাশের লাল তিলটা নাকি অসাধারণ। রাজ্য কিভাবে জানলো তিলটার কথা? নিশু দ্রুত ফোন তুলে রাজ্যকে ফোন করে। রাজ্য ফোন রিসিভ করতেই নিশু কর্কশ গলায় বলল, এসব কি ধরনের ফাজলামো? ফাজলামো না তো, সত্যি বলছি, তোমার পেটের লাল তিলটা আজ আমায় ঘুমোতে দেবে না নিশ্চিত। আপনি একটা ফাজিল ছেলে। আমি ফাজিল? নিজে মাতাল হয়ে এলোমেলো কাজ করলে আর ফাজিল বলছো আমায়? এলোমেলো কাজ মানে? আমি মুখে বলতে পারবো না। নিশুর হাত থেকে দ্বিতীয়বারের মতো ফোন পড়ে যায়। তার সব শেষ। নিশুর কান্না পাচ্ছে, ভীষণ কান্না, কিন্তু গলায় কান্না কাটার মতো বিঁধে আছে, কিছুতেই বেরোচ্ছে না। ছেলেটা কি সাংঘাতিক। নিশু আবার ফোন হাতে নেয়। রাজ্যকে লাইনে দেখে সে বলল, খবরদার, কাল আপনি কিছুতেই আসবেন না আমাদের বাড়িতে। যদি আসেন তাহলে সত্যি বলছি এক কোপে আপনার ঘাট থেকে মুন্ডুটা আলাদা করে ফেলবো আমি।
নিশুর কথা শুনে রাজ্য হো হো করে হেসে ওঠে। তাতে নিশুর রাগ আরো বাড়ছে। ইচ্ছে করছে এখনই তাকে উপরে পাঠিয়ে দিতে। রাজ্য হাসতে হাসতেই বলল, আমি মাতাল মেয়েদের সুযোগ নেই না, যদিও তারা সুযোগের অপেক্ষায় থাকে। কথাটা বলে রাজ্য ফোন কেটে দেয়। নিশু হতভম্ব হয়ে বসে থাকে বিছানায়। ঘড়িতে সময় 7:30। ভীষণ খিদে পেয়েছে তার, কিন্তু খেতে ইচ্ছে করছে না। সে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমের তলদেশে হারিয়ে যায়। নিশুর ঘুম ভাঙে মানুষের চিল্লাচিল্লি শুনে। বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে বাইরে যায়। বিশাল আয়োজন বাড়িতে, মনে হচ্ছে আজ তার এঙ্গেজমেন্ট না বিয়ে। কিন্তু নিশু জানে রাজ্য আসবে না। তাকে যা হুমকি দেওয়া হয়েছে তাতে সে নিশ্চিত ঘাবড়ে আছে। তা না হলে ফোন কেটে দিত নাকি। কিন্তু নিশুকে ভুল প্রমাণ করে রাজ্য তাইরে নাইরে করতে করতে এঙ্গেজমেন্টে চলে আসে। রাজ্য সোজা নিশুর ঘরে ঢুকে যায়। নিশু তখন কানে দুল পড়তে চেষ্টা করছিল। হঠাৎ ঘাড়ে স্পর্শ পেয়ে চমকে ওঠে। আয়নায় রাজ্যকে দেখে আরো বেশি চমকে দেখে। রাজ্য হেসে বলল। নিশু রাজ্যের হাত ছাড়িয়েই পড়ল। রাজ্য মোটো ঘাবড়ে না গিয়ে মুচকি হেসে পড়ল, আমি ভূত না, শান্তশিষ্ট সাধারণ মানুষ। রাজ্য ভুরুকুচকে বলল, আপনাকে যে শান্তশিষ্ট সাধারণ মানুষ বলবে সে নিঃসন্দেহে বোকা। আমি শান্তশিষ্ট না। মোটেও না। আপনাকে তো আমি বারণ করেছিলাম আসার জন্য, তবুও বেহায়ের মতো চলে আসলেন। দেখো নিশু, আমার রাগ উঠাবে না, তাতে তোমারই ক্ষতি। বেহায়াকে বেহায়া বলবো না তো কি বলবো? আপনাকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, তারপরও নাচতে নাচতে চলে এসেছেন। বিয়ের আগে এমন কিছু হতেই পারে, এটা অস্বাভাবিক নয়। আমার প্রাক্তনদের সংখ্যা জানেন কত? অসংখ্য, গুণে শেষ করা যাবে না। আচ্ছা, তোমার আষাঢ়ে গল্প শেষ হলে? আমি আষাঢ়ে গল্প দিচ্ছি না। নীরব তো আমার বর্তমান। আমার প্রাক্তন জানেন কে? কে শুনি? আরাফ, সিয়াম, নাহিদ, মাহিদ, রহিম, করিম ইত্যাদি ইত্যাদি। এখন থেকে নীরব সহ সবাই প্রাক্তন। ওদের নাম কেটে শুধু রাজ্যের নামটা লিখে নাও, বুঝতে পেরেছ? সম্ভব না। রাজ্য ভুরুকুচকে বলল, কেন সম্ভব না? সম্ভব না মানে সম্ভব না। আমি তোমাকে বারণ করেছিলাম আমার রাগ না ওঠাতে, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। নিশু আমতা আমতা করে বলল, এত এত বয়ফ্রেন্ড, আমি তো ভার্জিন নাও হতে পারি। কথাটা শুনে রাজ্যের পায়ের রক্ত এক লাফে মাথায় উঠে যায়। নিশুর কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে টেনে নিশুকে নিজের সাথে আটকে দেয়। তারপর দাঁত চেপে বলে, তুমি ভার্জিন হও আর না হও, তুমি আমার। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট টাইম এমন কথা শুনলে খুব খারাপ কিছু হবে। রাজ্য কথাটা বলে নিশুর নাকের ডগায় কামড় বসিয়ে চলে যায়। নিশু ফুলরে বসে পড়ে। মাথা ব্যথা করছে তার, চুলগুলো নিশ্চয়ই ছিঁড়ে ফেলেছে। নাকটাও বন্ধ হয়ে আসছে। শ্বাস আটকে সে নিশ্চিত মারা যাবে এখন। মারা যাওয়ার আগে তার একটাই উইশ, রাজ্যকে ইচ্ছে মতো পিটিয়ে তার চুলগুলো একটা একটা করে ছেঁড়া। নিশু ছেলেটার সাহস দেখে অবাক হচ্ছে, আবার নিজের সাহস দেখেও আরো বেশি অবাক হচ্ছে। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের শেষে রাজ্য স্ট্রিক্টলি বলে দিয়েছে বিয়ের আগে যেন আর বাইরে বেরোনো না হয়। কিন্তু নিশুর মনটা ভালো ছিল না বিধায় আজ ভার্সিটি রওনা হয়েছিল। রাস্তায় অনেকটা সময় রিল্যাক্সের জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ পর্যন্ত রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করে। তখনই নীর রিক্সা নিয়ে হাজির। আর সে এমনভাবে রিকোয়েস্ট করলো, সে না পেরে উঠে পারলো না। ছেলেটার জন্য তার মায়া হয়। কত ভালো বন্ধু ছিল তারা। যদি নীর তাকে প্রপোজ না করতো তাহলে হয়তো এখনো বন্ধুত্ব থাকতো। আর আগে যদি জানতো রাজ্যের মতো ফাজিল ছেলের সাথে তার বিয়ে ঠিক হবে, তাহলে ভুলেও নীরের সাথে বন্ধুত্ব নষ্ট করতো না। নিশু ভাবনার জগৎ থেকে ফিরে আসে নীরের কথায়। নীর খামখেয়ালি সুরে বলল, কথা বলছো না কেন নিশু? বর কি বারণ করে দিয়েছে? বারণ করবে কেন? ছি যে বলো তুমি। নীর ব্যাগ থেকে একটা চকলেট এগিয়ে দিয়ে বলল, আগে তো রোজ চকলেট না দিলে আমার মাথার চুল ছিঁড়ে ফেলতে। শেষবারের মতো আজ চকলেটটা খাবে? নিশু খানিকটা সময় মুচকি হেসে তার থেকে চকলেট নিয়ে খেতে শুরু করে দেয়। নিশুকে বশ করার মন্ত্র চকলেট। চকলেট হলে তার আর কিছুই চায় না। নিশু আপন মনে চকলেট খাচ্ছে, আর নীর তাকে মিটমিট করে হাসছে। নিশুর চকলেট খাওয়া শেষ হলে নীর বলল,
তোমার বর তো তোমায় খুব ভালোবাসে। বিয়ের আগেই ভার্সিটিতে সবাইকে বলে দিয়েছে কেউ যেন তোমার দিকে চোখ তুলে না তাকায়। নিশু মুখটা ছোট করে উত্তর দেয়। এখানে ভালোবাসার কি দেখলে? ও মা, ভালোবাসে না বলছো? ভালো না বাসলে এমন করে কেন? নিশু নীরের কথার উত্তর দেওয়ার আগেই তার মাথা চক্কর দিয়ে ওঠে, চোখ দুটো বন্ধ হয়ে আসতে শুরু করে। তার উপর হঠাৎ রিক্সা থেমে যায়। টাল সামলাতে না পেরে নীরকে আঁকড়ে ধরে। আপছে চোখে দেখতে পায় রাস্তা ব্লক করে রাখা সাদা গাড়িটাকে। গাড়িটা চিনতে তার এক মুহূর্ত দেরি হয়নি। রাজ্য গাড়ি থেকে নেমে নিশুর সামনে এসে দাঁড়ায়। ব্যাস এইটুকুনি মনে আছে তার। তারপর চোখ দুটো বন্ধ হয় আপনা আপনি। আর যখন চোখ মেলে তখন সে রাজ্যের গাড়িতে। মাথা তখনও ভারী লাগছিল। গাড়ি থেকে নেমে দেখে গাড়িটা একটা হসপিটালের সামনে। নিশুর বুকটা ধক করে উঠল। নির্বার রাজ্যের কি কিছু হয়েছে? সে মনে করতে পারছে না কিছুই। হঠাৎ সেন্সলেস হওয়ার কারণ কি তাও জানে না। নিশু দৌড়ে হসপিটালে যায়। রিসেপশনে গিয়ে রাজ্যের নাম না পেলেও নীরের নাম ঠিকই পায়। নীরবের কেবিনে গিয়ে দেখে সে বেডে শুয়ে কাতরাচ্ছে। তার পায়ে, মাথায় আর শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা। নীরকে দেখে সে পুরোপুরি ঘাবড়ে যায়। তার চোখ দুটো ছলছল করে ওঠে। নিশুকে দেখে নীর করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, নিশু, কাউকে সাহায্য করা কি খারাপ? আমি তো তোমাকে শুধুই সাহায্য করতে চেয়েছি, তাতে তোমার বর আমাকে এভাবে মারতে পেরেছে? নীরের কথায় নিশুর মাথায় গোটা আকাশটি যেন ভেঙে পড়েছে। সে রাজ্যকে এতদিন শুধু ছেলে মানুষ ভেবেছিল, কিন্তু আজ সে বুঝতে পেরেছে ছেলেটা কত বড় বাজে, একটা বখাটে। নিশু নীরের পাশে বসে তার হাত ধরে বলে, আম সরি নীর, আমি একদম বুঝতে পারিনি এমন কিছু হবে। বলতে বলতেই নিশুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে আরো কিছু বলার আগে পেছন থেকে একটা হাত এসে তাকে উঠিয়ে নেয়। নিশু না তাকে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। নিশু না তাকালেও খুব ভালো করে জানে এটা রাজ্য। কাউকে মারলে সে ব্যথা পায়, চোখ থেকে পানি বের হয়, কিন্তু রাজ্যের চোখ থেকে আগুন বের হচ্ছে। তখনই চট করে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে তার রুমাল বের করে নিশুর মুখ বেঁধে নেয়। নিশুর ওড়না দিয়ে তার হাত দুটিও বেঁধে দেয়। তারপর পাজা কোলে করে তুলে নিয়ে চলে যায় কেবিন থেকে। নীর বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে তাদের চলে যাওয়া দেখে। নীর নড়তেও পারছে না। খুব শক্ত করে তাকে ধরে রেখেছে রাজ্য। মুখ বেঁধে রাখার কারণে কথাও বলতে পারছে না। ছটফটানির সুযোগটাও তাকে দেয়নি। রাজ্য হসপিটাল থেকে বেরিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় দূরে কোথাও, শহর থেকে অনেক দূরে। তখন নিশুর আত্মাটা ধপধপ করে কাঁপছিল। রাজ্য তাকে একটা পুরনো পোড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে একটা চেয়ারে তাকে বসে হাত পা বেঁধে দিয়ে মুখ খুলে দেয়। নিশু কিছুটা সময় জোরে জোরে শ্বাস নেয়, তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, ফাজিল ছেলে, আমাকে এখানে আনার মানেটা কি? রাজ্য সামনে চেয়ারে বসে সিগারেট ধরিয়ে শুকটান দিয়ে বলল, একটা ছেলে একটা যুবতী মেয়েকে কেন এমন জায়গায় নিয়ে আসে তা তো তোমার অজানা নয়। রাজ্যের কথা শুনে নিশু চোখে অন্ধকার দেখছে। ছেলেটা এত বাজে হতে পারে তা তার কল্পনার বাইরে। নিশুর ইচ্ছে করছে রাজ্যের কান ধরে টেনে নিয়ে তার বাবা মাকে দেখিয়ে বলতে, দেখো তোমরা কার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছ, কি ভয়ঙ্কর বাজে ছেলের সাথে। কিন্তু তার হাত পা বাঁধা থাকে, সে নড়তেও পারছে না। সেখানে এসব ভাবা হাস্যকর। নিশুর চোখ টলমল করছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাজ্যের দিকে। রাজ্য সিগারেট শেষ করে ফেলে দিয়ে বলল, কেমন অনুভূত হচ্ছে? নিশু চুপ করে আছে। তার ইচ্ছে হচ্ছে রাজ্যকেও এভাবে বেঁধে তার সামনে কয়েকটা কুকুর লেলিয়ে বলতে, কেমন অনুভূত হচ্ছে স্যার, কিন্তু সে পারছে না। রাজ্য গম্ভীর করে বলে, আমি বলেই কি কোনো অনুভূতি পাচ্ছ না? এখানে যদি নীর থাকতো তাহলে অনুভূতি পেতে, তাই না? নীর আপনার মতো অমানুষ না। নিশুর কথায় রাজ্য হো হো করে হেসে উঠল। নিশু বোকার মতো তার হাসির দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল না এ তো হাসির কি আছে। অন্য সময় তো রেগে আগুন হয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতো। রাজ্য হাসতে হাসতেই বলল, তার মানে রাজ্য আরো খারাপ কিছু, শয়তান, ইবলিস। নিশু ভুরু কুচকে তাকায় রাজ্যের দিকে। রাজ্য হঠাৎ করে হাসি থামিয়ে বলল, বুঝতে পারছো না? এই প্ল্যানটা তোমার প্রাক্তন নীরেরই। বেচারা তো হসপিটাল, তার হয়ে আমি করে দিচ্ছি। নিশু এতক্ষণে বুঝতে পারছে তার হঠাৎ সেন্সলেস হওয়ার কারণটা। নীর চকলেটে কিছু মিশিয়ে
নীর চকলেটে কিছু মিশিয়েছে নিশ্চয়ই। নিশু করুণ দৃষ্টিতে রাজ্যের দিকে তাকায়। রাজ্য চেয়ার থেকে উঠে বাইরের দিকে যেতে শুরু করে। নিশু চিৎকার করে উঠল। কোথায় যাচ্ছেন আপনি? আমাকে ফেলে যাচ্ছেন কেন? রাজ্য রেসপন্স না করে যেতে থাকে, পেছনেও তাকায়নি। নিশু এখানে একলা থাকার কথা ভাবতেই কেঁপে উঠল, মিনতি করে বলল, প্লিজ আমাকে নিয়ে যান, আমি আপনার সব কথা শুনবো, বাড়ি থেকে এক পাও বের হব না। নিশুর কথা শেষ না হতেই রাজ্য ধূপধাপ পা আবার ফেলে চলে আসে। তারপর চেয়ারের হাতলে নিজের হাত রেখে নিশুর মুখের সামনে গিয়ে বলল, শিওর নাকি এখান থেকে গেলে ভুলে যাবে? নিশু মুখ বাচ্চাদের মতো করে দোলায়, যার অর্থ সে ভুলবে না। রাজ্য যেভাবে তাকে এখানে এনেছিল সেভাবেই নিয়ে চলে যায়। সারা রাস্তায় নিশু কোনো কথাই বলেনি। নিশুকে বাড়ি পৌঁছে দিয়ে রাজ্য সবেমাত্র বাড়ি গিয়ে গোসল করে, তখনই হসপিটাল থেকে ফোন আসে। সে দৌড়ে হসপিটালে যায়। হসপিটালের কাণ্ড দেখে সে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। নিশু নীরের ব্যান্ডেজের জায়গায় ইচ্ছে মতো কিল ঘুষি যা পারছে দিচ্ছে। তার হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেটা দিয়েই সবাইকে প্রতিরোধ করার চেষ্টা করছে। নীরের চিৎকারে হসপিটাল সবাই জড় হয়ে সেই দৃশ্য দেখছে। রাজ্য থতমত খেয়ে সেখানে পড়ে আছে। পরে ভাবলো বেচারা এভাবে মার খেলে নিশ্চিত মারা যাবে। এমনিতেই তাকে মেরে পুলিশকে ম্যানেজ করতে অনেক হয়রানি হতে হয়েছে, এখন মার্ডার কেস হলে সে নিজেই মার্ডার হয়ে যাবে। রাজ্যের রুমাল বের করে নিশুর দিকে এগিয়ে দিয়ে পড়ল, এটা দিয়ে মুখ বেঁধে নাও, তাহলে চিল্লাচিল্লি করতে পারবে না। নিশু রাজ্যের কথায় খুশি হয়ে হাত বাড়াতে রাজ্য তার হাত ধরে ঘুরিয়ে নিজের সাথে মেশায়। তারপর হাত থেকে সিরিঞ্জ নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নার্স আর ডাক্তাররা নীরের ট্রিটমেন্ট শুরু করে দেয়। নিশুকে আটকানোর জন্য রাজ্য নিজেও কয়েকটা কিলঘুষি খায়। তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায় বাড়িতে। সেদিন থেকে নিশু সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়নি, একেবারে বিয়ের দিনই বের হয়। একটা মন খারাপ নিয়ে বের হতে হয় বাড়ি থেকে, এক নতুন জীবনের সূচনা করতে। সে জানে সে জীবন তার কখনোই মনের মতো হবে না, সেখানে তাকে বন্দিনী রাজকন্যার মতো জীবন কাটাতে হবে। তাকে ফুল দিয়ে সাজানো ঘরটায় রেখে সবাই চলে যায়। তার বড্ড একা লাগছে, কান্না পাচ্ছে খুব। বিছানায় চোপ চোপ রক্ত, তারই একপাশে রাজ্য ক্লান্ত শরীরে শুয়ে আছে, আর নিশু ফুলরের চাদর মুড়ি দিয়ে বসে কান্না করছে। কত স্বপ্ন ছিল আজকের রাতটা নিয়ে, রাজ্য সব ভেঙে চুরমার করে দিয়েছে। একটু আগের কথা ভাবতেই তার মরে যেতে ইচ্ছে করছে। সে কত আশা করে বসেছিল, মনে কত শত স্বপ্ন বুনেছে। ভাবছে এখানে রজনীগন্ধার পরিবর্তে এক গাধা কাঠগোলাপ থাকলে কেমন হতো। গোলাপের পাপড়ির বদলে কাঠগোলাপের গন্ধে ভরে যেত ঘরটা। সেখানে নিশু চুপটি করে ঘুমটা টেনে বসে অপেক্ষা করত প্রিয় মানুষটার জন্য। আর তাকে রাজ্যের মতো বাজে একটা ছেলের সাথে। রাজ্য বাজেই তো, খুব 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 বাজে। বাজে না হলে কখনো কেন বলে না ভালোবাসি প্রিয়সী, শুধু অধিকার খাটাতে আসা। সে অধিকার দেওয়ার সুযোগ দেয়নি তো, তাহলে কেন অধিকার পাবে? নিশুর আকাশ পাতাল ভাবনা বন্ধ হয় দরজার শব্দে। সে খুব ভালো করে জানে রাজ্য এসেছে। রাজ্য দরজা বেশ জোরে শব্দ করেই বন্ধ করে। নিশুর অন্তরাত্মা সহ কেঁপে ওঠে। রাজ্য ওয়াশরুমে যায়। নিশু বিছানা ছেড়ে সবে উঠতে চায়, তখনই রাজ্য চলে আসে। নিশু আজ রাজ্যের কাজকর্ম বুঝতে পারছে না। রাজ্য নিশুর সামনে গিয়ে হালকা সবুজ পাঞ্জাবির পকেট থেকে কিছু ছবি বের করে ছুঁড়ে মারে নিশুর মুখে। নিশু বেশ অবাক হয়ে রাজ্যের এ ধরনের আচরণে। সে একটা ছবিতে হাতে নিয়ে দেখে, সাথে সাথে ফেলে দেয়নি, ঠিক পড়ে যায়। ছবিতে নীরের সাথে তার জড়িয়ে ধরার ছবি। তার স্পষ্ট মনে আছে ওই দিনের ঘটনা। রেক ডেতে নীর তাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সে জানতো না এটা ফ্রেমে বন্দি আছে। নিশু কাপা হাতে আরো কিছু ছবি তুলে, প্রত্যেকটা ছবিতে নিশুর সাথে নীরের কিছু অন্যরকম ছবি। কোনোটাতে রিকশায় বসে নিশুনিকে মারছে, আবার কোনোটাতে রেস্টুরেন্টে নিয়ে নিশুকে খাইয়ে দিচ্ছে। দুজনের দৃষ্টি বিনিময়ের কিছু ছবিও আছে, কিন্তু নিশু জানতো না এই মুহূর্তগুলো কখনো ফ্রেমে বন্দী হতে পারে। মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল, কিন্তু সে তো জানতো না সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ভয়ঙ্কর হতে পারে। জানবে কি করে? সে তো একজন বন্ধু মতো মিশেছে নীরের সাথে, একজন ভালো বন্ধু যে সবসময় অপর বন্ধুর হাসির জন্য যা খুশি করতে পারে, জড়িয়ে ধরতে পারে, খাইয়ে দিতে পারে, বা খেলার ছলে অন্যজনের চোখের ভাষা বুঝে নিতে পারে। তখন কেন নিশু নীরের চোখের ভাষা বুঝতে পারেনি? তখন তো সে শুধু বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসাটা দেখেছিল।
নিশুর আগের কথাগুলো মনে পড়তে অজান্তেই তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ল। পানিটা রাজ্যের বুককে কাটার মতো আঘাত হানে। রাজ্য উদাস হয়ে জানতে চাইল। খুব ভালোবাসো নীরকে না? নিশুর তার কথায় খুব রাগ হচ্ছে। ভালোবাসলে আজ কি সে তার সাথে থাকতো? যদি সত্যি ভালোবাসতো তাহলে মরে গেলেও তাকে বিয়ে করতো না। তার ভালোবাসা এত ঠুনকো না, তাই রাগের মাথায় বলে ফেল। ভালোবাসি। তো এখন কি করবেন? ছেড়ে দেবেন? ডিভোর্স করবেন? এতে আমার মুক্তি, রেহাই পাবো আপনার থেকে। নিশু কথাটা বলার সময় কখনোই ভাবেনি এর জন্য তাকে এভাবে ফেরত পেতে হবে। রাজ্য দাঁত চেপে বলল, রেহাই আমার থেকে তোমার এত সহজে মিলবে না, আর রেহাই না মিলার ব্যবস্থা করে দিচ্ছি। ব্যাস শুরু হলো তার ভালোবাসার নিষ্ঠুর অত্যাচার। নিশুর স্বপ্নের কাঠ গোলাপের বাসর আর হলো না। রাজ্যকে বলা হলো না তাকে এক গুচ্ছ কাঠগোলাপ দিয়ে প্রেম আবেদন করার কথা। ঘড়িতে 3টা বেজে 10 মিনিট। নিশু ওঠার শক্তিটুকুও পাচ্ছে না। ছেলেটা তাকে দুমড়ে মুচড়ে ফেলেছে। সে মনে মনে খুব ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাজ্যকে সে এমনি এমনি ছেড়ে দেবে না। কাল থেকে রাজ্যের জন্য সে ভয়ঙ্করই শাস্তি রেডি করবে। ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। রাজ্য ঘুম থেকে উঠে নিশুকে দেখতে পায়নি। কাল রাতের কথা মনে হতেই তার খুব অস্বস্তি লাগছে, খুব খারাপও লাগছে। তার আগে সবকিছু যাচাই করে নেওয়া উচিত ছিল। ওরা তো বন্ধু ছিল, বন্ধুদের মাঝে তো এমন কিছু হতেই পারে। এখন নিজের উপরও রাগ হচ্ছে রাজ্যের। ইচ্ছে করছে নিজের গালে নিজের চড় মারতে, কিন্তু তাতে কোনো লাভ হবে না সে জানে। শেষবার নিশু যখন তাদের বাড়ি থেকে চলে গিয়েছিল তখনও তার ভীষণ রাগ হয়েছিল নিজের উপর। তখনও নিজের গালে নিজের চড় মেরেছিল, কিন্তু ব্যথা পায়নি। আর এখন মারলেও ব্যথা পাবে না, তাই সে ব্যর্থ চেষ্টা করেনি। উঠে ফ্রেশ হয়ে নেয়। নিচে নেমে দেখে নিশু সবার সাথে গল্প করছে। রাজ্যের বন্ধুরা সহ বাড়ি ভর্তি মেহমান। রাজ্য আড্ডা স্থলে যেতেই নিশু উঠে চলে যেতে চায়। রাজ্যের ছোট ভাই কাব্য নিশুর হাত ধরে বলল, কোথায় যাও ভাবি? আমি একটু আসছি, তোমরা আড্ডা দাও। রাজ্য শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে নিশুর চলে যাওয়ার দিকে। রাজ্য সারাদিন চেষ্টা করেও নিশুর সাথে কথা বলতে ব্যর্থ হয়। শেষ বিকেলে ঘরে গিয়ে দেখে নিশু বেলকনিতে দাঁড়িয়ে আছে। রাজ্য এই সুযোগটারই অপেক্ষা করছে। সে পেছন থেকে টুর শব্দ না করে চুপিসারে নিশুর কাছে যায়। নিশুকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিশু কেঁপে ওঠে, পেছনে তাকায়। রাজ্যকে দেখে তার হাতটা সারিয়ে বলে, এইসব করার জন্য রাত আছে তো? রাজ্যকে দেখে তার হাতটা সরিয়ে বলে নিশু চলে যায় এখান থেকে। রাজ্যের বুকে তীরের মতো কথাটা গিয়ে বিঁধেছে। নিশু চলে যাওয়ার আগে তার হাত ধরে বলে, আমি কাপুরুষ না নিশু, আজ থেকে তুমি মুক্ত। আমি তোমাকে কখনো কোনো ব্যাপারে জোর করব না। তুমি যা চাও তাই হবে। রাজ্য কথাটা বলে বাইরে চলে যায়। নিশু বোকার মতো তার যাওয়ার পানে তাকিয়ে আছে। সে কি ভেবেছিল? আর কি হলো? এত দ্রুতই হার মেনে নিলে চলে নাকি? আরো কিছু দেখাতে হবে তাকে, আরো অনেক কিছু। এরপর থেকে রাজ্য আর নিশুর সামনেই আসেনি। নিশুর রাজ্যের জন্য অপেক্ষা না করে রাতে শুয়ে পড়ে। শুয়ে পড়লেও ঘুম আসছে না তার চোখে। ছটফট করছে মনটা। রাজ্য কি বাড়িতে নেই? বাড়িতে থাকলে এখনো আসছে না কেন? নিশু ভাবতে না পেরে উঠে বসে। তারপর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। ছেলেটা কি সত্যি তার উপর রাগ করে বাড়ি আসবে না? নিশু গুটি পায়ে ছাদে যায়। তার শেষ সম্বল ছাদে। আজ রাজ্য না আসলে সে ছাদেই কাটিয়ে দেবে। তাদের সাথে গল্প করবে, তাদের জানাবে তার কত বাজে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। কিন্তু সে ঘুরে চিনি বালি মিশিয়ে দেয় রাজ্য। পেছন থেকে ধমকে উঠে বলে, এত রাতে ছাদে কি করছো? নিশু রাজ্যকে দেখে ঘাবড়ে যায়, খানিকটা ভয়ও পায়। ভূতটুত নয় তো আবার, বলে যায় না, হতেও পারে। নিশু রাজ্যের সাহস আটকে রাখার অদম্য চেষ্টায় নেমেছে। চোখ বন্ধ করে বলল, ভূতের বাচ্চা ভূত, তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাবো? কখনোই না। আমি তো মহা বাজে একটা ভূতের সাথে সংসারই করি। কথাগুলো বলে চোখ মেলে দেখে রাজ্য হাওয়া। তার মানে রাজ্যে ভূতটা ভয় পেয়েছে তাকে। সে খুশিতে খুব জোরে হেসে ফেলে, তবে তার হাসি দীর্ঘস্থায়ী হলো না। চাঁদের রেলিং এর কাছে রাজ্যের মতো অবয়টা এখনো আছে। নিশু ঢোক গিলে বলল, তুই এখনো যাসনি ভূতের বাচ্চা? তার কথা শুনে সবে রাজ্য তার দিকে ফিরতে যায়, তখনই নিশু চোখ বন্ধ করে পড়ে যায়।
যেন সে অজ্ঞান হয়ে গেছে ভেবে চলে যায়, কিন্তু তার প্ল্যানে জল ঢেলে রাজ্য তার কাছে আসে। তারপর তাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ে। নিশু এতক্ষণে নিশ্চিত হলো এটা রাজ্য, কিন্তু সে চোখ খুলেনি। চোখ বন্ধ করেই বিছানায় মরার মতো শুয়ে থাকে। তারপর একসময় ঘুমেতে সে তলিয়ে যায়। রাজ্যের ঘুম ভেঙে যায় মাঝরাতে। তার কারণ নিশু তাকে ডাকছে। রাজ্য ঘুমো ঘুমো চোখে পড়ল। কি হয়েছে নিশু, ডাকছো কেন? এক কাপ কফি খাওয়াবেন প্লিজ? রাজ্য নিশুর দিকে অবাক চোখে তাকায়। মেয়েটার মাথা খারাপ হয়ে যায়নি তো? তা না হলে এত রাতে কফি খেতে চাইছে কেন? স্বপ্ন তো বলছে না, কারণ নিশুর চোখ দুটো খোলা। রাজ্য ফিসফিস করে বলল। তোমার মাথা খারাপ হয়ে গেছে নিশু? নিশু কাঁদো কাঁদো সুরে বলল। আমি জানতাম আপনি কখনো পরিবর্তন হবেন না, তাহলে শুধু শুধু কেন তখন কথা দিতে গেলেন? রাজ্য নিশুর কথা শুনে না গিয়ে পারল না। বেশ বুঝতে পারছে নিশু সুযোগের ব্যবহার করছে। রাজ্য কফি বানাতে গিয়ে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হলো। রান্নাঘরে প্রথমে তাকে চোর সাব্যস্ত হতে হয়েছে, তার কারণ রহিম চাচা এখনো ঘুমায়নি। তিনি রাজ্যকে দেখে ফেলেন, তারপর ফিসফিসিয়ে বলেন। কি ব্যাপার রাজ্য বাবা, এত রাতে চোরের মতো রান্নাঘরে কেন আসছো? আমি চোরের মতো আসবো কেন রহিম চাচা? আমি তো কফি বানাতে আসলাম। কথাটা শুনে রহিম চাচা হো হো করে হেসে বলে ওঠে। হয় হয়, সদ্য বিয়ে করলে এমনই হয়। রাজ্যে তখন লজ্জায় মাথা নিচু করে কফি বানাতে হয়েছে। সে কষ্ট করে কফি বানিয়ে আনলো, আর এসে দেখে নিশু ঘুমাচ্ছে। তার ইচ্ছে করছে গরম কফিটা নিশুর মুখে ঢেলে দিতে। সে করতে পারছে না তার নিজেরই দেওয়া কথার জন্য। নিশু রাজ্যের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেছে। তার একটাই কারণ, রাজ্য তার ঘুম ভেঙে দিয়েছে। যখন দেখেছে ঘুমিয়ে পড়ছে, তখন ডেকে তোলার কোনো মানেই হয় না। নিশু দাঁত কটমট করে পড়ল। আপনার উচিত হয়নি আমাকে জাগিয়ে দেওয়া। কফির মগ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন। সকালের কফিটা হাতে দিয়ে গুড মর্নিং জানালে কি হতো? রাজ্য ভুরুকুচকে বলল। মানে কিছুই না, এটা হলো স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। রাজ্যের ইচ্ছে করছে থাপ্পড় দিতে দিতে ভালোবাসা শেখাতে, কিন্তু সে নিশুকে কথা দিয়ে ফ্যাসাতে পড়ে গেছে। রাজ্য কফির মগ টেবিলে রেখে গিয়ে শুয়ে পড়ে। নিশু কিটকিটিয়ে হেসে মুখ লুকায়। রাজ্য তা দেখতে পেয়ে নিশুকে জড়িয়ে ধরে, তার ঘাড়ে মুখ ডুবায়। নিশু রেগে পড়ল। এসব কি হচ্ছে? স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা? নিশু মুখ ছোট করে ফেলে। তার নিজের কথাই নিজেই ফেসে গেছে। নিশু কাঁদো কাঁদো সুরে বলল। প্লিজ নিজের মুখ সরিয়ে নিন। কেন সরাবো কেন? আমার সুরসুরি লাগছে। রাজ্য নিশুর মতো হেসে কুটি কুটি হচ্ছে। নিশু জোরে ধাক্কা দিয়ে সরে যায়। রাজ্য ধাক্কা খেয়ে একটুর জন্য ফুলারে পড়ে যায়নি। বিছানা থেকে নেমে নিশু বলল। আপনি আমার কথার খেলাপ করছেন কেন? রাজ্য ভাবতে পারেনি এমন কিছু হবে। সামান্য কারণেই নিশু রেগে যাবে তা কল্পনাও করেনি রাজ্য। নিশু রাজ্যকে স্তব্ধ থাকতে দেখে বলল। আপনার সাথে এক বিছানায় থাকা অসম্ভব। বলুন, আমি ঘর থেকে বেরিয়ে যাব না আপনি? রাজ্য নিশুর কথাই পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে বলল। তুমি বিছানায় শুয়ে পড়ো নিশু, আমি চলে যাচ্ছি। রাজ্য কথাটা বলে বেলকনিতে চলে যায়। একটা সিগারেট ধরিয়ে নেয়। সে সচরাচর সিগারেট খায় না, খুব কম খায়। খুব মন খারাপ হলে আর মন খুব ভালো থাকলে খায়। আজ তার মন খুব খারাপও না, ভালো না। তার মন মেঘের আড়ালে ঢেকে গেছে। রাগ হচ্ছে খুব নিচের উপর। ইচ্ছে করছে মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রাজ্য দেওয়ালে সজোরে আঘাত করে। এদিকে নিশু বিছানায় এপাশ ওপাশ করছে। ঘুম কিছুতেই আসছে না চোখে। রাতটা দুজনেই নির্ঘুম কাটিয়ে দেয়। সকাল সকাল নিশুর আবদার শুনে রাজ্যের মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। নিশু এখন হসপিটালে যেতে চাইছে, উদ্দেশ্য নীরের সাথে দেখা করা। রাজ্য বাড়িতে খুব কষ্টে ম্যানেজ করে নিয়ে যাচ্ছে। রাস্তায় গাড়ি চালানো দেখে ঘাবড়ে যায় নিশু। মিনমিন করে বলল। আপনার মরার ইচ্ছা থাকলেও আমার নেই। রাজ্যের কোনো ভাবান্তর হলো না। সে আগের মতোই আগের স্পিডেই গাড়ি চালাচ্ছে। হসপিটালে পৌঁছানোর পর নিশু গাড়ি থেকে নেমে এক একাই ভেতরে চলে যায়। রাজ্যের দিকে ফিরেও তাকায়নি, দেখেওনি সে আসছে কিনা। রাজ্য গাড়ি পার্ক করে গিয়ে দেখে নিশু বেশ ভালোভাবে কথা বলছে নীরের সাথে। রাজ্যকে দেখেও না দেখার মতো করে এড়িয়ে গেল। রাজ্য হাত মুঠো করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইচ্ছে করছে দুটোকেই তুলে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে, কিন্তু সে তুলতে যাওয়ার আগে নিশু চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে নীরের দিকে তাকিয়ে হেসে পড়ল। আসছি নীর, খুব দ্রুত আবার আসছি কিন্তু।
তারপর রাজ্যের দিকে তাকিয়ে তাকে দেখে মুখ পাল্টিয়ে বলল, আপনি কি দাঁড়িয়ে থাকবেন? আমি চলে যাব। নিশু ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে রাজ্যে। রাজ্য এক হাতে নিশুর গলা চেপে ধরে, তারপর নাক ফুলিয়ে বলে, তোমাকে আমি উঠতে দিয়েছি, তাই বলে ডানা ঝাপটাতে ঝাপটাতে চোখের আড়াল হতে দেব না, বুঝেছো? নিশুর দম আটকে আসছে, খক খক করে কেসে ওঠে। রাজ্য নিশুর গলা ছেড়ে দিয়ে হাত ধরে, তারপর টানতে টানতে নিয়ে যায় কেবিন থেকে। চাদরে মুখ ঢেকে রাখা নীর মুখটা হালকা বের করে উকি দিয়ে তাদের চলে যাওয়া দেখে। রাজ্যকে বের হতে দেখে বুকে থুতু দিয়ে আবার মুখ ঢেকে শুয়ে পড়ে। নিশু আর রাজ্যের মার খাওয়ার পর সে আর বিছানা ছাড়তে পারছে না। আজকে নিশুকে দেখে ভয় পেলেও তার সাথে কথা বলার পর শান্তি লাগছে। পরে আবার রাজ্যের রাগ দেখে আত্মা উড়ে গিয়েছে ভয়ে, এখন আবার শান্তি লাগছে। রাজ্য নিশুকে টানতে টানতে পার্কিং লটে নিয়ে আসে। গাড়ির দিকে পা বাড়াতেই নিশু তার হাতে কামড় বসিয়ে দেয়। রাজ্য নিজের হাতের দিকে তাকিয়ে অবাক না হয়ে পারল না। মেয়েটাকে সৃষ্টিকর্তা হয়তো রাক্ষসী বানাতে গিয়ে ভুলবশত মানুষ বানিয়ে ফেলেছে। তা না হলে এমন করে কেউ কামড়িয়ে রক্ত ঝরাতে পারে? নিশু হ্যাসকা টানে নিজের হাত ছাড়িয়ে আনলে রাজ্যের ভাবনার জগতের অবসান হয়। নিশুর দিকে তাকিয়ে সে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, মুখ কুঁচকে সে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? দেব নাকি আরেক কামড়? এবার কিন্তু হাত কামড়ে ছিঁড়ে ফেলবো। তারপর সেটা গলায় ঝুলিয়ে লোকজনকে দেখিও তুমি কতটা রাক্ষসী মেয়ে। তখন যদি জিজ্ঞেস করে আমি রাক্ষসী হলাম কিভাবে, আমি বলবো আপনার অত্যাচারে। আমি অত্যাচার করি না? তা কয়দিন তোমায় খেতে দেয়নি? কয়দিন ঝাঁটাপেটা করেছি? নিশু মুখ ভোতা করে দাঁড়িয়ে আছে। রাজ্য এক পা দু পা করে এগিয়ে যায় তার দিকে আর জিজ্ঞেস করতে থাকে অত্যাচারের কথা। নিশু কিছু না ভেবেই ভোর দৌড় দিতে চায়, কিন্তু রাজ্য তার হাত ধরে ফেলে। হাতটাকে নিজের হাতে রেখে গাড়িতে আটকে ধরে। নিশু হাত মুচড়ি আনার চেষ্টা করতে রাজ্য খুব জোরে চেপে ধরে। নিশু শব্দ করতেই আবার ঢিলে করে দেয়। রাজ্য ভুরু নাচিয়ে বলল, মুখের বুলি হাওয়া হয়ে গেছে? কি অত্যাচার করি বলো না কেন এখন? নিশু মিনমিন করে বলল, আপনাকে বলবো না, আমি পুলিশকে বলবো। কাকে বলবে? পুলিশকে? ও আচ্ছা, চলো পৌঁছে দেই আমি। না, আমি একা একা যাব। কথাটা বলে নিশুর সজোরে রাজ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাকে পাশ কাটাতে হাঁটা শুরু করে। রাজ্য পেছন থেকে ডাকলেও নিশু সারা না দিয়ে হাঁটতে থাকে। রাজ্য দ্রুত পা চালিয়ে নিশুর হাত ধরে ফেলে। নিশু রাগান্বিত স্বরে বলল, হাত ছাড়ুন। এসব কি ধরনের ছেলে মানুষই নিশু? বাড়াবাড়ি না করে বাড়ি চলো। নিশু খানিকটা আঁচ করে উত্তর দেয়, আমি বাড়াবাড়ি করছি, আপনি করছেন না। ঠাস করে গালে যখন একটা পড়বে তখন বুঝতে পারবে বাড়াবাড়ি কে করছে। নিশু দ্বিগুণ আওয়াজে বলল, আপনি আমাকে মারলে আমি আপনাকে ছেড়ে দেব? কি করবে তুমি? নিশু উত্তর দেওয়ার আগেই একটা লোক তাদের সামনে আসে। পরপর আরো কিছু মানুষও চলে আসে। রাজ্য ঘাবড়ে গিয়ে নিশুর হাত ছেড়ে দেয়। নিশু সুযোগ পেয়ে হনহন করে চলে যায়। রাজ্য পেছন থেকে নিশু নিশু বলে চিৎকার করছে ঠিকই, তবে এগোতে পারছে না, কারণ মানুষগুলো রাজ্যকে ঘিরে রেখেছে। নিশু হাঁটতে হাঁটতে রাজ্যের চোখের আড়াল হয়ে যায়। একদিকে রাজ্যকেও সরতে দিচ্ছে না তারা। তার ইচ্ছে করছে নিশুকে কাঁধে করে তুলে নিয়ে এডিস মশার আবাসস্থলে রেখে আসতে, নতুবা কোনো উঁচু গাছের আগায় ঝুলিয়ে আসতে। রাজ্যের লোকগুলোকে ম্যানেজ করতে গিয়ে অনেকটা সময় লাগে। কোনো মেয়েকে রাস্তায় ছেলেদের সাথে ঝগড়া করতে দেখলেই চলে। সাধারণ পাবলিকগুলো তখন হাতে নোবেল পায়। রাজ্যের ইচ্ছে একদিন এসব পাবলিকদের চৌবাচ্চায় ডুবিয়ে মারতে। নিশু হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে। সব কেমন অচেনা লাগছে তার কাছে। কখনো সে একা পথ চলতে শিখেনি। বরাবরই তার বাবা নতুবা ভাই কোথাও নিয়ে গেছে। বলতে গেলে ভার্সিটি ছাড়া অন্য কোথাও যায়ও না নিশু। তার এখন খুব কান্না পাচ্ছে, ভয়ও করছে খুব। কেন যে তখন রাজ্যের সাথে ঝগড়া করতে গেল। এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে নিশুর। রাস্তায় দাঁড়িয়ে পড়ে নিশু, কারণ পরবর্তী গন্তব্যে কি সে জানে না। হাতে ফোনটাও নেই, শ্বশুর বাড়িতে সে ফোন নিয়ে আসেনি, আর নতুন ফোনও কেনা হয়নি। হঠাৎ কারোর আওয়াজে আটকে ওঠে নিশু। পেছন থেকে কেউ বলে, কি হয়েছে ম্যাডাম, সাহায্য লাগবে? পেছন থেকে কেউ বলল। নিশু তাকিয়ে দেখে তাদের ঝগড়ার সময় প্রথম যে লোকটা এসেছিল সেই লোকটাই ওখানেও। নিশু ভয় পেয়ে দুই পা পিছিয়ে যায়। তার কাছে শেষ অবলম্বন তার পা দুটো, তাই দেরি না করে দৌড়াতে শুরু করে।
রাজ্য শহরময় তন্ন তন্ন করে নিশুকে খুঁজেও যখন পায়নি তখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যায়। গমগম করা বাড়িটা এখন শোক সভা বসিয়েছে। রাজ্যকে দেখেই চমকে ওঠে নিশুর বাবা। ফর্সা চেহারায় গাঢ় ক্লান্তির সাথে মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। খাড়া হয়ে থাকা চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জুড়ে ছিটিয়ে আছে। কয়েক ঘন্টায় ছেলের অবস্থা শোচনীয়, তাই তিনিও আর কিছু না বলে পুলিশ স্টেশনে যায় মেয়ের খোঁজে। কলিং বেল বেজে চলেছে। রাজ্যের মা শক্তি পাচ্ছে না উঠে গিয়ে দরজাটা খুলে দিতে। রাজ্য নিজেকে সামলে নিয়ে বলল, বেল বাজছে মা, বসে আছো কেন? ছেলের কথাই হুঁশ ফিরে তার। দৌড়ে যায় দরজা খুলতে। দরজার বাইরে মেয়েটাকে দেখে চমকে ওঠেন তিনি। মেয়েটা হাসি মুখে বলে, ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো হির? হির উত্তর দেওয়ার আগেই তার পেছন থেকে নিশু এসে জড়িয়ে ধরে রাজ্যের মাকে। পুপিয়ে কেঁদে ওঠে সাথে সাথে। নিশু মনে হচ্ছে এতক্ষণে সে তার জান ফিরে পেয়েছে। একটু আগের কথা মনে হতে তার শরীরে কাঁটা দিয়ে উঠছে। রাজ্যের মা নিজেও কেঁদে ফেলেন। নিশুকে নিয়ে দ্রুত ফিরে আসেন আগের জায়গায়, কিন্তু কেউ তার খেয়ালে নেই। তিনি আল্লাতে আটখানা হয়ে বললেন, দেখ রাজ্য কে এসেছে। রাজ্য খানিকটা বিরক্ত হয়ে তাকায়। নিশুকে দেখে সে আপনা আপনি দাঁড়িয়ে যায়। নিশু দৌড়ে রাজ্যের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। রাজ্যের মনে হচ্ছে তার আত্মাটা বুঝি নিজের দেহ পেয়েছে। পরক্ষণেই রাস্তায় ঘটে যাওয়া ঘটনা মনে হতেই ছিটকে যায় নিশুর থেকে। নিশু মুখ ছোট করে তাকালে রাজ্য কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। নিশু কাঁদো কাঁদো চেহারা বানিয়ে কিছু বলতে যায়, কিন্তু সুযোগ না দিয়ে আরো একটা থাপ্পড় অপর গালে দেয়। নিশু এবার দু গালে হাত ধরে রাখে। রাজ্যের মা ছুটে এসে নিশুকে জড়িয়ে ধরে। তিনি রাজ্যের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলেন, এসব কি হচ্ছে রাজ্য? মেয়েটাকে মারছিস কেন তুই? রাজ্য ক্ষীণ দৃষ্টি নিয়ে নিশুর দিকে তাকিয়ে বলে। যে যার যোগ্য। রাজ্যের মা রাজ্যকে ধমকে নিশুকে তার ঘরে নিয়ে যায়, তাকে ফ্রেশ করিয়ে দেয়। রাজ্য ঘরের কোণে হিরকে দেখে অবাক হয়। মেয়েটা কি সত্যি এলো নাকি ভুল? রাজ্যের অবস্থা হির হয়তো খানিকটা আন্দাজ করতে পেরেছে, তাই মুখে বিরাট হাসি রেখা ঝুলিয়ে বলল, কেমন আছো রাজ্য? রাজ্য চুপ করে আছে। তার গলাতে কথা বের হতে চাচ্ছে না। সে কল্পনা করেনি কখনো হীরের সাথে তার দেখা হবে। মেয়েটা কেমন বদলে গেছে, আগে থেকে কালো হয়ে গেছে, চোখের নিচে কালচে ভাব এসেছে। ঘুমায় না নাকি? খাওয়া দাওয়া কি কমিয়ে দিয়েছে? মনে হচ্ছে বাতাস এলেই উড়ে যাবে। রাজ্যকে চুপ থাকতে দেখে হীর আবারও বলে ওঠে, আমাকে দেখে চমকে যাওয়ারই কথা, তাই বলে থমকে যাবে? রাজ্য আমতামতা করে বলো, হীর না তেমন কিছু না, হঠাৎ এতদিন পর। বসে কথা বলি। ও সরি, প্লিজ বসো না। মুচকি হেসে সোফায় বসে রাজ্যকেও বসতে বলে। রাজ্য হীরের দিকেই তাকিয়ে আছে। এক ভয়ঙ্কর আত্মগ্লানি তাকে চেপে ধরেছে। মেয়েটার সাথে সে অন্যায় করেছে, ভয়ঙ্কর অন্যায়। তারপরও কেমন হাসি মুখে কথা বলছে তার সাথে। মেয়েরা কি এমনই, নাকি শুধু হীর এমন? রাজ্যের এখনো মনে আছে 2.5 বছর আগের ঘটনাটা। একগাদা লোকের সামনে হীরকে অপমান করার কথাটা, শুধুমাত্র তাকে সে প্রপোজ করার জন্য। হীর শেষ পর্যন্ত ভার্সিটি ছেড়ে চলে গিয়েছিল অন্য কোথাও। আজ এত বছর পর তাকে দেখে অবাক হওয়ারই কথা। হীরের কথাই রাজ্য 2.5 বছর আগে থেকে বর্তমানে ফিরে আসে। হীর ভুরুকুচকে বলল, রাজ্য, আর ইউ ওকে? আই এম ওকে। তো বললে না যে কেমন আছো? ভালো, তুমি? যেমন রেখেছিলে। রাজ্য করুণ দৃষ্টিতে হীরের দিকে তাকালে হীর শব্দ করে হেসে উঠে বলে, আই এম জাস্ট কিডিং, টেক ইট ইজি। রাজ্য বিস্ময় দুঃখের নিচে তাকিয়ে আছে। তার খুব অস্বস্তি হচ্ছে। হীরের কথা সে উপরে তাকাই। হীর গলা ছেড়ে পড়ল, জিজ্ঞেস করলে না তো আমি কিভাবে নিশুকে পেলাম? রাজ্য খানিকটা অবাক হলো, তবে কিছু বলার আগেই হীর বলে ফেলে, তোমার মাঝে কি কিছু হয়েছে? রাজ্য অনিমেষ দৃষ্টি নিয়ে তাকায় হীরের দিকে। হীর কিছুটা বিব্রত হয়ে বলে, আই এম সরি যদি তোমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে থাকে। রাজ্য কিছু বলেন, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। হীর ঠান্ডা গলায় বলল, একটা নতুন সম্পর্ক গড়ে তোলা সহজ নয় রাজ্য। এর জন্য স্যাক্রিফাইস, ভালোবাসা, মান, অভিমান সব কিছুরই দরকার। আমার একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর বোঝা যায় এর মানে ঠিক কতটা গুরুতর। তাই তোমরা ভেবেচিন্তে কাজ করো। আজকের ঘটনায় নিশুর অবশ্যই দোষ ছিল, তার মোটেও উচিত হয়নি এসব কিছু করার। তবে তুমিও কিন্তু তাকে সময় দিতে পারো। তার সবটা মেনে নিতে অবশ্যই সময় লাগবে।
আজ যদি সে আমার গাড়ির সামনে না পড়ে অন্য কারো গাড়ির সামনে পড়তো, তাহলে খুব খারাপ কিছু হতে পারত। এই দোষটা সম্পূর্ণই নিশুর। তোমার উচিত ছিল তাকে সবার সামনে না মেরে ঘরে গিয়ে ব্যাপারটা মিটমাট করার। এখানে দোষটা অবশ্যই তোমারই। কিন্তু রাজ্য কথাগুলো শুনে বিড়বিড় করে বলল। এই মেয়েকে সোজা করার পথ আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ হির। রাজ্য সন্ধ্যা পর্যন্ত হীরের সাথে বসে কথা বলল। তারপরের পর একবারও দেখা হয়নি নিশুর সাথে। সে ইচ্ছে করেই করেনি। অবশ্য নিশু কয়েকবার উপর থেকে উকিঝুঁকি দিয়েছিল। সে দেখো না দেখার মতো করে হেসে খেলে হীরের সাথে সময় কাটিয়ে দেয়। বেশ রাত করেই সে খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে ঢুকে। নিশু আয়নার সামনে বসে চুলে বিনুনি করছে। রাজ্য খাবারের প্লেট টেবিলে রেখে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে খাবারের প্লেট ঠিক জায়গায় থাকলেও নিশু নেই। সে বেলকনিতে দাঁড়িয়ে আছে। রাজ্য ইচ্ছে করেই জোরে শব্দ করে তাকে ডাকছে। নিশু বিরক্তিকর শব্দ করে এসে পড়ল। আমি কি কানে কালা? আসতে বলে শুনতে পাই না? মায়ের থেকে শুনলাম খাওনি কেন? খিদে নেই। খিদে নেই কেন? তুমি রোবটও নাকি? না খেলেও চলে? রাজ্য উত্তরের অপেক্ষা না করে প্লেট হাতে নিয়ে বসে পড়ে। নিশু ভেবেছিল সে হয়তো তাকে খাইয়ে দিবে, কিন্তু এমন কিছু হয়নি। রাজ্য ভাত মেখে নিজের মুখে পুরে শব্দ করে চিবোতে চিবোতে বলে, মেয়েরা সাধারণত একটা কারণেই রাতে ভাত খায় না, স্বামীর আদর খাওয়ার জন্য। তুমি কি এমন কিছু ভাবছো? তাহলে সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে খেতে বসো। সত্যি বলতে নিশুর আসলেই ভীষণ খিদে পেয়েছে, কিন্তু রাজ্য তাকে একবারও জিজ্ঞেস করেনি খাবে কিনা। এখন সে কি রাজ্য থেকে প্লেটটা ছিনিয়ে আনবে? অবশ্য এটা ছাড়াও উপায়ও আর নেই। নিশু চুপচাপ দাঁড়িয়ে রাজ্যে খাওয়া দেখছে আর মনে মনে প্রস্তুতি নিচ্ছে খাবার ছিনিয়ে আনার। কি ভয়ঙ্কর বাজে ঘটনাটা সে ঘটাতে যাচ্ছে ভাবলেই তার মাথা ঘুরিয়ে উঠছে, কিন্তু কিছুই করে নেই। সারা রাত সে না খেয়ে কিছুতেই কাটাতে পারবে না। নিশু রাজ্যের দিকে তাকিয়ে মনে মনে প্ল্যান করছিল কিভাবে কেড়ে আনবে। সবে মাত্রই সে হাত বাড়বে, তখনই রাজ্য তার দিকে তাকায়। মুখ খুলে জিজ্ঞেস করে, কি ব্যাপার নিশু, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আমার পেট খারাপ হবে তো? নিশু রাজ্যের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়। তার কান্না পাচ্ছে। কি অবস্থা হলো তার! আজ তাকে খাবার ছিনতাই করে খেতে হয়। নিশুর কাঁদো কাঁদো চেহারা দেখে রাজ্য বলে, নিশু, তুমি কি ভ্যাবা করে কাঁদতে শুরু করে দিবে নাকি? আমি তো জাস্ট মজা করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাকিয়ে থাকো, আমি কিচ্ছু বলবো না। রাজ্যের কথা শুনে নিশুর আরো বেশি কান্না পাচ্ছে। ছেলেটা কি পরিমাণ বাজে! এত কথা না বলে একবার বললেই তো পারে, চলো নিশু আমরা একসাথে খাই। লাজ লজ্জে ভুলে নিশু শেষ পর্যন্ত বলল, আমিও খাবো। রাজ্য মুখ কুচকে ফেলে। নিশুর দিকে বিরক্তি ভঙ্গিতে তাকিয়ে বলল, আগে বলতে পারলে না? এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা নাও, হা করো। রাজ্য নিশুর দিকে এক লঙ্কমা ভাত এগিয়ে দেয়। নিশুর বড্ড অভিমান হলো। এভাবে বলতে পারলো রাজ্য? সে তো খাবার চেয়েছে, পানিতে ঝাঁপ দিতে তো বলেনি। সেও খানিকটা ভাব নিয়ে বলল, আমার হাত আছে, আমি নিজেই নিজের খাবার খেতে পারি। রাজ্য দ্রুত তার হাত গুটিয়ে নিয়ে বলল, তাহলে দিতে পারবো না। আমি আমার খাবারে কাউকে ভাগ দেই না। তোমাকে দিতে চাইলাম কিন্তু তুমি নিতে চাইছো না। ওকে, নো প্রবলেম। কথাটা বলে রাজ্য সত্যি সত্যি খেতে শুরু করে দেয়। নিশু মিনমিন করে রাজ্যকে বকতে লাগলো। রাজ্য শব্দ পেয়ে তাকলে নিশু হা করে। রাজ্য ভুরু কুচকে জিজ্ঞেস করে, খাবে? নিশু দ্রুত মাথা দুলে সম্মতি জানালো। রাজ্য বসতে ইশারা করে নিশুর দিকে খাবার বাড়িয়ে দেয়। নিশু এবার বাধ্য মেয়ের মতো চুপচাপ খেতে শুরু করে। রাজ্য খাওয়ার মাঝখানেই বলল, সরি নিশু। এতক্ষণ খাবার না দেওয়ার জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। না, এর জন্য নয়। তোমাকে আমি তোমার মতের ঊর্ধ্বে বিয়ে করলাম, আমার সাথে সংসার করাতে বাধ্য করছি, এর জন্য। নিশু খাওয়া বন্ধ করে ড্যাব ডেবিয়ে তাকেই রাজ্যের দিকে। ছেলেটাকে সে বুঝতে পারে না, কখনো বুঝতে পারে না। রাজ্য নিশুর দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে আবার বলে ওঠে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, জোর করে কখনো ভালোবাসার সংসার করা যায় না। এখন হয়তো তোমাকে আমি আটকে রাখলাম, কিন্তু সারা জীবন তো নাও রাখতে পারি। তোমার বাবা আজ রাত বাড়িতে থাকবেন, সম্ভবত কাল সকালে যাবেন। তুমি চাইলে কাল তোমার বাবার সাথে চলে যেতে পারো। নিশুর চোখ দুটো ভিজে আসছে। তার খুশি হওয়ার কথা, কিন্তু সে কিছুতেই খুশি হতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। ভাঙা গলায় বলল, আমি চলে গেলে আপনি হীরাপুকে বিয়ে করবেন, তাই না? রাজু নিশুর দিকে তাকিয়ে মুচকি হাসে। নিশুর কাছে হাসিটা বিষের মতো মনে হলো। হ্যাঁ,
ওর উত্তর হ্যাঁ কি না সে বুঝতে পারছে না, এটা বুঝতে পেরেছে দেরি হলো। শেষ পর্যন্ত রাজ্য তাকে বিয়ে করবে। রাজ্য হেসে বলল, তুমি জানলে কি করে? হীরাপু আমাকে বলেছে সব কথা, তাকে ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু আমি জানি আপনি এখন তাকে ঠিক মেনে নেবেন। বলে নিশু ফুপিয়ে কেঁদে ওঠে। রাজ্যর হাত থেকে ঠাস করে ভাতের লোকমা পড়ে যায় প্লেটে। অন্য সময় নিশুকে কাঁদতে দেখলে তার খুব কষ্ট হয়, মনে হয় কেউ বুঝি কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। কিন্তু আজ তার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ। নিশুর চোখে দুফোঁটা পানি তার কাছের সবচেয়ে মূল্যবান উপহার মনে হচ্ছে। সে এত ভালো উপহার আগে পায়নি, কেউ দিতে পারেনি এমন উপহার। নিশু দ্রুত চোখের পানি মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। নাক টেনে বলল, আপনি ভাববেন না আপনাকে ছেড়ে যেতে হবে, কাঁদছি। এ হলো সুখের কান্না, বুঝলেন? কথাটা শোনার সাথে সাথে রাজ্যের মুখে শ্রাবণের মেঘ নেমে আসে। ঘোর অন্ধকারে তার মনটা আবার ঢেকে যায়। সে দ্রুত খাবার নিশুকে খাইয়ে দিয়ে বেরিয়ে যায়। নিশু বিছানা গুছিয়ে রাজ্যের জন্য অপেক্ষা করছে। রাজ্য প্রায় আধা ঘন্টা পর রুমে এলো, একটা বালিশ নিয়ে পা বাড়ে দরজার দিকে। নিশু রাজ্যের দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছেন? তুমি তো আমার সাথে থাকবে না, তাই অন্য রুমে যাচ্ছি। অনেকদিন পর হীরের সাথে দেখা হলো, ভাবছি আজ রাত গল্প করেই কাটিয়ে দেব। যাবেন না প্লিজ। কেন? নিশু কিছুক্ষণ ভেবে বলল, আসলে আমি একা থাকতে পারি না, ভয় করে। মনে হয় কে যেন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাজ্য ভুরু কুচকে নিশুর দিকে তাকালে নিশু বলে ওঠে, আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? তাহলে আপনি বাবার কাছে জিজ্ঞেস করেন গিয়ে। একদিন তো আমাকে উড়িয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল। যদি বাবা না দেখতো তাহলে কি যে হতো। রাজ্য বেশ আগ্রহ নিয়ে বলল, ও মা, তাই? তো আচ্ছা, আমি আঙ্কেলের থেকে একটু শুনে আসি ঘটনাটা। নিশু দ্রুত রাজ্যের পথ আটকে বলল, না না, এখন যেতে পারবেন না। কেন? নিশু মিনমিন করে বলল, বাবা এখন ঘুমাবেন, তাই ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আপনি বরং শুয়ে পড়েন, কাল সকালে না হয় জানবেন। রাজ্য খানিকটা হেসে শুয়ে পড়ে বিছানায়। কিছুক্ষণ পর নিশু রাজ্যের কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবেন? কেন? আমার মনে হচ্ছে আমাকে ভুট্টা এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাজ্য নিশুকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। এবার ঠিক আছে? নিশু আলতো করে মাথা দুলিয়ে পড়ল। রাজ্য সকালে ঘুম থেকে উঠে নিশুকে না পেয়ে ঘাবড়ে যায়। মেয়েটা সত্যি সত্যি চলে যায়নি তো? ফ্রেশ না হয়ে সে নিচে নামে। নিশু সবেমাত্র হিরকে খাবার দিতে যাচ্ছিল, তখনই রাজ্য চিৎকার করে নিশু নিশু বলে ডাকতে থাকে। নিশুকে এভাবে ডাকার জন্য সবাই তার দিকে ভুরু কুচকে তাকায়। রাজ্য মাথা চুলকিয়ে বলল, আমার কফি কই নিশু? তুই জানো না আমার কফি না হলে সকাল চলে না? আগে তো কখনো কফির জন্য এইভাবে চিৎকার করেননি। আগে করিনি বলে কি এখন করতে পারবো না? আমি ফ্রেশ হতে যাচ্ছি, দ্রুত কফি পাঠিয়ে দাও। নিশু সবাইকে খাবার বেড়ে দিয়ে রাজ্যের জন্য কফি নিয়ে রুমে যায়। নিশু কফি টেবিলে রেখে বলল, আমি না বলে চলে যেতাম না, শুধু শুধু চিৎকার করলেন। এখন আবার ভাবতে যাবেন না যে আমি যাব না। আমি আজই চলে যাব। কখনো কোনো উদ্দেশ্য নিয়ে আপনি আমাদের বাড়িতে যাবেন না। আমি আর ফিরবো না আপনার জীবনে। কথাটা শেষ করে নিশু চলে যায় নিচে। রাজ্য দীর্ঘশ্বাস ছেড়ে কফি হাতে বেলকনিতে চলে যায়। একটু পর নিশু এসে আলমারি থেকে তার জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। রাজ্য আর চোখে দেখেও কিছু বলল না। নিশু কাপড় গোছানোর শেষে চলো চলো চোখে বেলকনির দিকে তাকিয়ে মনে মনে বলল, জানি আপনি আমাকে আটকাবেন না। আপনি তো খুশিই হবেন, হীরাপুকে বিয়ে করতে পারবেন। ঠিক আছে, আমিও আর আসবো না। চোখের পানি মুছে নিশু চলে যায় তার ব্যাগ নিয়ে। বাড়ি গিয়ে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজ্যকে সে কতটা ভালোবাসে। নিশু ভালোবেসে ফেলেছে রাজ্যকে, কিন্তু বুঝতে বড্ড দেরি করে ফেলেছে। বাড়িতে তার খেতে বসলে মনে হয় রাজ্য বুঝি বলছে, নিশু, একা একা খাচ্ছ কেন? এসো তো, আমি খাইয়ে দেই। কাপড় পরতে গেলে মনে হয় এই বুঝি রাজ্য এসে বলল, এই কাপড় পরছো কেন নিশু? ভালো কাপড় নেই ঘরে? চলো আমি ভালো কাপড় পরিয়ে দেই। নিশু ভার্সিটিতেও যেতে পারছে না, ঠিকমতো ক্লাস কোচিং
করতে পারছে না। তার শুধু মনে হয় এই বুঝি রাজ্য আসলো, তাকে সেজেগুজে ভার্সিটি আসতে দেখে ধমকে ধমকে নিয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে কথা বলে মনে হয় রাজ্য তাকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। এই বুঝি এসে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। নিশু রাজ্যের থাপ্পড়গুলোকেও ভালোবেসে ফেলেছে। বেশ কদিন নিশু হ্যালুসিনেশন ভেবে উড়িয়ে দিয়েছে, কিন্তু লাস্ট কদিন ধরে মনে হচ্ছে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তার সুস্থ হওয়ার একমাত্র ওষুধ হলো রাজ্য। নিশু মনে মনে প্রস্তুতি নিচ্ছে রাজ্য ফোন রিসিভ করলে কি বলবে। ডায়াল প্যাডে রাজ্যের নাম্বার ওঠাতেই চমকে ওঠে নিশু। সে ফোন দেওয়ার আগে রাজ্য তাকে ফোন দিল। দেখতে দেখতে প্রথমবারের মতো ফোন কেটে যায়। দ্বিতীয়বার রিং হতেই কাপা হাতে ফোন ওঠায় নিশু। ওপাশ থেকে রাজ্যের আওয়াজ শুনে কেঁদে ফেলে নিশু। রাজ্য ওপাশ থেকে বলল, নিশু, নিশু, শুনতে পাচ্ছ নিশু? হ্যালো হুম। নিশু, কাল সন্ধ্যায় আসতে পারবে তুমি? একটু আর্জেন্ট দরকার ছিল। নিশু খুশিতে ডগমগ হয়ে সবে মাত্র উত্তর দিতে যাচ্ছিল, তখনই রাজ্য বলে ওঠে, না না, তুমি ভেবো না আমি তোমাকে উল্টাপাল্টা বোঝাতে আনছি। তুমি শুধু এসে ডিভোর্স পেপারে একটা সই করে দিয়ে যাবে। আসলে তোমার সই না হলে আমি হিরকে বিয়েটা করতে পারছি না, তুমি বুঝেছো? নিশুর কান্না চেপে রাখতে খুব কষ্ট হচ্ছে। বুকের সব দুমড়ে মুচড়ে যাচ্ছে। তবু ভাঙ্গা গলায় বলল, আমি আসবো। নিশু কথা শেষ করার সাথেই অঝোর কানে ভেঙে পড়ে। মনে হচ্ছে কেউ তার বুকে পাথর দিয়ে আঘাত করে ঝাঁঝা করে দিয়েছে। পরের দিন বিকেলে কাব্য ফোন দিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, নিশু ভাবি, তুমি প্লিজ চলে এসো। ভাই কারো কথা শুনছে না। তুমি বললে ঠিক শুনবে। তুমি ভাইয়াকে বলো হিরকে যেন বিয়ে না করে। নিশু কোনো উত্তর দেয়নি। কয়েক ঘন্টায় তার জীবনের সব উলটপালট হয়ে গেছে। রাত অনেক হয়েছে। মা বাবা সবে এসে তাকে ডেকে গেল। সে বের হয়নি ঘর থেকে। তার বাবা ঘরের দরজা ভাঙার সিদ্ধান্ত নিলেন। তখনই ঘরের দরজা খুলে নিশু বেরিয়ে আসে। পরনে টকটকে লাল রঙের শাড়ি, মাথায় বিয়ের দোপাট্টা। বেরিয়ে বাবাকে জড়িয়ে ধরে পড়ল, দোয়া করো বাবা, আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে যাচ্ছি আমি। অস্ত্রশস্ত্র কই মা? ওগুলোর দরকার নেই তো বাবা, তুমি শুধু দোয়া করো আমার জন্য। বলে এক ছুটে বেরিয়ে যায় নিশু। বেশ খানিকটা পথ দৌড়িয়ে যাওয়ার পর ট্যাক্সি নেই। রাজ্যের বাড়ি থেকে তার চোখে পানি চলে আসে। বাড়িতে মনে হচ্ছে কেউ নেই। নিশু দ্রুত রাজ্যের রুমের দিকে পা বাড়ায়, কিন্তু রাজ্যের রুমে যে আরো বেশি অন্ধকার। নিশু রাজ্য বলে চিৎকার করতে যাবে, তখনই কেউ তার মুখ চেপে ধরে। নিশু চিৎকার করতে গিয়েও পারছে না। যে তার মুখ চেপে ধরেছিল সে তাকে উঠিয়ে নেয় কোলে আর চলে যেতে থাকে অন্য কোথাও। নিশুর আত্মাটা উড়ে গিয়েছিল মাঝপথে। বাড়ির সবাইকে চাঁদে পেয়ে ফিরে আসে। তাকে কোল থেকে নামাতেই চারপাশে আলো জ্বলে ওঠে। সবাই চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে নিশু, হ্যাপি বার্থডে। রাজ্যের দিকে তাকিয়ে দেখে সে মুখে মুচকে হাসি ধরে তাকিয়ে আছে তার দিকে। কেক কাটা হয়ে গেলে সবাই সবার মতো আড্ডা দিতে থাকে। এমন সময় নিশুর পেটে কারো ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে সে। ঠান্ডা হাত দুটোর মালিক তাকে ফের কোলে উঠিয়ে নেয়। তারপর সবাইকে ফাঁকি দিয়ে চলে যায় ছাদ থেকে। নিশুর বুঝতে দেরি হলো না, সবটা রাজ্যের প্ল্যান। ঘরে গিয়ে নিশুকে কোল থেকে নামালে সে রাজ্যের কাঁধ বরাবর দুহাত রেখে পা উঁচু করে বলল, আপনি জানেন আপনি ঠিক কতটা বাজে? আমি কতটা বাজে সেটা তুমিও জানো না। চলো আজ জানিয়ে দেই। কথাটা শেষ করে নিশুকে বিছানায় ফেলে দেয়। মেয়েতে ওঠে তারা ভালোবাসে, তবে এ ভালোবাসে কোনো হিংস্রতা ছিল না। নিশু বাড়ি এসে হিরকে পায়নি সেই কবেই। রাজ্য ফিসফিস করে নিশুর কানে কানে বলল, নিশু, আজ তো তোমার জন্মদিন, তো কি চাই তোমার? নিশু রাজ্যের কানে কাছে মুখ নিয়ে বলল, কাঠগোলাপ এবং তুমি।